যে যদি গলফ খেলা দেখো, তো গলফ খেলা দেখলে দেখবে যে এরকম একটা যদি হাইট থাকে, গলফ খেলার মাঠে এরকম কখনো হাইট থাকলে দেখবে যে এখানে যদি তোমার হোলটা থাকে, তাহলে তুমি যখন গলফ বলটাকে যখন তুমি ফোর্স দিবা, তখন যদি একটা নির্দিষ্ট শক্তি না পায়, তাহলে কিন্তু সেই বলটা কিন্তু এখানে উঠে না আসা পর্যন্ত কিন্তু সে কিন্তু যেতে পারবে না। তো গলফ বলটাকে তুমি যখনই ফোর্স দিবা, তখনই কিন্তু তাকে অবশ্যই এই চূড়ায় আসতে হবে। এই চূড়ায় আসার পরে একটা চান্স হবে যে সে কি আবার ফিরে আসবে না ওইখানে যাবে। ঠিক এই সিচুয়েশনটাই এখানে তৈরি হয়। একটা মলিকিউল গুলো যখন এই চূড়ায় চলে আসে, তখন তার মধ্যে 50-50 চান্স হয় যে আমি কি এখানে যাবো না এদিকে আসবো। তার থেকে যদি একটু বেশি শক্তি পায়, তাহলেই সেটা আমার নির্ধারণ করবে যে সে উৎপাদ তৈরি করবে কিনা, বা এই গলফ বলটা কি পরে হোলের দিকে যাবে কিনা। তো আশা করি এই গলফ বলের এক্সাম্পলের সাথে যদি তুমি এটাকে একটু মেলাতে পারো, তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? গতদিন আমরা বিক্রিয়ার ক্রম পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা বিক্রিয়ার ক্রম পরবর্তীতে, বিশেষ করে বিক্রিয়ার হার ধ্রুবক নিয়ে আমরা গতদিন যে আলোচনা করেছি, সেটা দিয়ে আসলে আমাদের বিক্রিয়ার আসলে কিভাবে হচ্ছে, বিক্রিয়ার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো জড়িত থাকে, অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার ধ্রুবকটা কোন কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকে, এটা আমাদের জানা দরকার। এবং পরীক্ষায় আমাদের এই বিক্রিয়ার এই হার ধ্রুবকের উপরে অনেক ধরনের প্রশ্ন এসে থাকে। তো আমরা গতদিন বিক্রিয়ার হার ধ্রুবক বের করার জন্য যে সূত্রগুলো ব্যবহার করছি, তো তোমরা সেই সূত্রগুলো দেখতে চাইলে আমাদের আগের ভিডিওটা দেখবে। আর আজকে আমরা বিক্রিয়ার নতুন ভাবে একটু দেখার চেষ্টা করব যে বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপরে নির্ভর করতেছে। মূল কথা হলো, লক্ষ্য করো যে আমরা বিক্রিয়ার একটা হার ধ্রুবকটা যখন পেয়েছিলাম, অ্যাকচুয়ালি কোন বিক্রিয়া থেকে পেয়েছি, এরকম একটা বিক্রিয়া থেকে পেয়েছিলাম যে বিক্রিয়ার হার ইজ প্রপোর্শনাল টু কোনো একটা বিক্রিয়ক, তার পাওয়ার হলো তার মোল সংখ্যা, এবং সেখান থেকে বিক্রিয়ার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি। সেখান থেকে আমরা একটা ধ্রুবক পাই, যে ধ্রুবকটাকে আমরা বলেছিলাম বিক্রিয়ার হার ধ্রুবক। এটাকে বলেছিলাম বিক্রিয়ার হার ধ্রুবক। তো এই যে বিক্রিয়ার হার ধ্রুবক, এই বিক্রিয়ার হার ধ্রুবকটা অ্যাকচুয়ালি কোন কোন বিষয়ের উপর নির্ভর করতেছে, এটা কিন্তু আমাদের একটু জানা জরুরি। তো লক্ষ্য করো, এখানে বিক্রিয়ার হার ধ্রুবকটা ধ্রুবক থাকে একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য, যে বিক্রিয়ক, তার মোল সংখ্যা, তার হলো বিক্রিয়ার হার, এই সব কিছু যদি পরিবর্তন করো, তারপরও এই কে এর মানটা ধ্রুবক থাকবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত না তোমার বিক্রিয়ার তাপমাত্রাটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে কে এর মান স্থির থাকবে। মোট কথা হলো যে কোন একটা বিক্রিয়ার তাপমাত্রা যখন পরিবর্তন হয়ে যাচ্ছে, তখনই কিন্তু কে এর মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তুমি একটা নির্দিষ্ট বিক্রিয়া যদি একটা নির্দিষ্ট তাপমাত্রায় করাতে চাও, তাহলে সেই বিক্রিয়াটার মোল সংখ্যা বা বিক্রিয়ার হার তুমি চাইলে পরিবর্তন করতে পারবে, কিন্তু তুমি যেভাবে পরিবর্তন করো না কেন, তাপমাত্রা স্থির রেখে তুমি যদি এই পরিবর্তনটা করো, তাহলে সেক্ষেত্রে কে এর মানটা কখনো পরিবর্তন হবে না। কে এর মানটা পরিবর্তন হবে কখন? যখন তুমি বিক্রিয়ক পদার্থ যদি পরিবর্তন করে ফেলো, তার মোল সংখ্যা যদি পরিবর্তন করে ফেলো, কিন্তু বিক্রিয়ার হার যদি পরিবর্তন সেই সাথে না হয়, তাহলে সেক্ষেত্রে কে এর মানটা আবার পরিবর্তন হবে। অর্থাৎ মূলত কে এর মানটা কতক্ষণ পর্যন্ত ধ্রুবক থাকবে একটা বিক্রিয়ার জন্য? কে এর মানটা ধ্রুবক থাকবে হলো যতক্ষণ পর্যন্ত তুমি তাপমাত্রা চেঞ্জ করবে না, আর যতক্ষণ পর্যন্ত না অন্য কোনো বিক্রিয়া না আসছে। অর্থাৎ দুটো ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কে এর মান ভিন্ন হবে। তো আজকে আমরা বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব নিয়ে একটু আলোচনা করব। বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব বলতে কি বোঝায়? বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব বলতে বিক্রিয়ক পদার্থ সমূহ যাদেরকে নিয়ে আমি বিক্রিয়া অংশগ্রহণ করতে যাচ্ছি, তাদের মধ্যে সংঘর্ষ হওয়ার ফলে যে উৎপাদটা তৈরি হয়, তো এই সংঘর্ষের ফলে উৎপাদ তৈরি হওয়ার মধ্যে যে প্রক্রিয়াগুলো বিদ্যমান থাকে, সেগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলো আমরা একটু দেখি যে সংঘর্ষ তত্ত্বটা কি অ্যাকচুয়ালি।
সংঘর্ষ তত্ত্বতে মূলত তিনটা কথা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। বিক্রিয়ক পদার্থ দুটো যখন পরস্পরের কাছাকাছি আসবে বা পরস্পরের সাথে যখন সংঘর্ষ লাগবে বা পরস্পরের সাথে যখন ধাক্কা লাগবে, তখন নতুন একটা পদার্থ তৈরি হবে কিনা তা কি কি বিষয়ের উপর নির্ভর করতেছে একটা জিনিস লক্ষ্য করো। তো যদি ধরো এটা হলো বিক্রিয়ক এ, এটা হলো বিক্রিয়ক বি, আর এই বিক্রিয়কের মধ্যে যদি বিক্রিয়া হতে হয় তাহলে প্রথম কথাই হলো যে তাদের মধ্যে সংঘর্ষ হতে হবে। এমন যদি ধরো যে এই পদার্থ ছোটাছুটি করতেছে, এই পুরো পদার্থটা ছুটে গিয়ে ওদিকে চলে যাচ্ছে, ও ওইদিকে ছুটে এদিকে চলে আসতেছে, যদি দুই দিকে মুখ করে চলাচল করে তাহলে কিন্তু এদের মধ্যে কখনো সংঘর্ষ হবে না আর এদের মধ্যে কখনো বিক্রিয়া হবে না। তাহলে আমাদেরকে সংঘর্ষ তত্ত্বের প্রথম কথাই হলো যে বিক্রিয়ক পদার্থের মধ্যে সংঘর্ষ হতে হবে। বিক্রিয়ক পদার্থের সংঘর্ষ হতে হবে, এটাই সংঘর্ষ তত্ত্বের প্রথম কথা। তো সংঘর্ষ যদি না হয় তাহলে এটা সংঘর্ষ তত্ত্বই হবে না। আচ্ছা, এবার সংঘর্ষ হলো, ধরো সংঘর্ষ হলো, আমি তোমাদেরকে দেখাই যে ধরো এবার সংঘর্ষ হলো, ওদিকে যাচ্ছে ওকে। তো সংঘর্ষ হলো, সংঘর্ষ হতে গিয়ে একটা শক্তি লাগবে। ধরো এই বি পদার্থ আর এই পদার্থ দুটো মিলে গিয়ে যদি এরকম হয় যে দুটোর সাথে সংঘর্ষ লাগলো ভালো, কিন্তু সংঘর্ষ লাগার ফলে ও আর ও বিক্রিয়া করতে পারলো না। বিক্রিয়া করা অ্যাকচুয়ালি মানে কি? মানে আমরা একটা জিনিস বলি যে বিক্রিয়া হচ্ছে আসলে কেন, যখন একটা পদার্থ এবং আরেকটা পদার্থের সাথে যখন মিলে গিয়ে নতুন একটা পদার্থ তৈরি না হয়। লক্ষ্য করো, আমি যদি এই পদার্থটার সাথে এই পদার্থ বিক্রিয়া করে এরকম কোনো পদার্থ বানাতে চাই, লক্ষ্য করো এই বিক্রিয়কের এই অংশটা বি এর সাথে চলে যাবে আর এই অংশটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ এখানে নতুন আরেকটা পদার্থ তৈরি হচ্ছে। তো এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি তৈরি হতে চাইলে অবশ্যই এই বিটা এর সাথে ধাক্কা লাগতে হবে এবং ধাক্কা লেগে এইখানে যে বন্ধনটা আছে এই বন্ধনটা ভেঙে যেতে হবে। এই বন্ধনটা ভেঙে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ওর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো যদি আমার ধাক্কাটা যদি পরিপূর্ণভাবে না লাগে, তাহলে একটা নির্দিষ্ট শক্তি নিয়ে যদি সেই ধাক্কাটা না হয় তাহলে কিন্তু কখনোই এই বন্ধনটা ভাঙতে পারবে না। তো সংঘর্ষ তত্ত্বের দ্বিতীয় কথা হলো যে যখন সংঘর্ষ লাগবে তখন একটা নির্দিষ্ট শক্তি নিয়ে অবশ্যই তাদের মধ্যে সংঘর্ষ হতে হবে। তাহলে 2 নম্বর কথা হলো যে একটা ন্যূনতম একটি শক্তি নিয়ে সংঘর্ষ হতে হবে। তো তুমি শক্তি দিলে, সবকিছু দিলে, সংঘর্ষ করতে চাইলে, কিন্তু আরেকটা প্রবলেম হয়ে দাঁড়ালো
প্রবলেমটা হলো যে যদি এই এ এবং বি এরা যেভাবে আমি ছবিটা এঁকেছি সেভাবে যদি না থেকে, যদি ঘটনাটা হলো যে বিটা যদি এইখানে না থেকে যদি এরকম একটা জায়গায় থাকতো, এখানে যদি থাকে তাহলে সে সংঘর্ষটা লাগবে এইভাবে, যদি এখানে থাকে তাহলে সংঘর্ষটা লাগবে এইভাবে, যদি এখানে থাকে যদি এখানে থাকে তাহলে সে সংঘর্ষটা লাগবে হলো এইভাবে। লক্ষ্য করো এই বি যেখানে থাকুক না কেন আমার মূলত এই এ বিক্রিয়ক পদার্থের এই অংশটা সে কিন্তু যুক্ত করে নিয়ে যাবে। এই অংশটাকে যখন সে নিয়ে যেতে চাবে তখন এই অংশটা যে সাইডে থাকলে তার জন্য নিয়ে যাওয়াটা সহজ হবে, সেই সাইডটা কোনটা? অ্যাকচুয়ালি আমি যে তিনটা চিত্র আঁকলাম, তো স্বাভাবিকভাবে বলতে পারতেছি, লক্ষ্য করো যে এইখানে যখন বিটা থাকবে তখন এই বিটা যখন এইভাবে গিয়ে একে আঘাত করবে তখন এটাকে নিয়ে বিক্রিয়া ভেঙে একে নিয়ে যাওয়া সহজ হবে। এখান থেকে যদি আক্রমণ করে তাহলে এই বড় একটা অণু আছে বা বড় একটা পরমাণু আছে, সেটা কি হবে? একে বাধা দেবে। আর এদিক থেকে যদি আসে তাহলে এরা দুজন একসাথে বাধা দেবে, ফলে একে নিয়ে যাওয়াটা কষ্ট হবে। তো কোন একটা মলিকিউল যখন একটা মলিকিউলকে নিয়ে যাবে, সংঘর্ষ করে যখন ভেঙে নিয়ে যেতে চাবে, তখন যদি অন্যান্য অণুগুলো বা অন্যান্য মলিকিউলগুলো এসে যদি সেই বাধাটা দেয় তাহলে সেই বাধাটাকে আমরা বলবো স্টেরিক বাধা। এই বাধাটাকে আমরা বলবো স্টেরিক বাধা। তো স্টেরিক বাধা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার যত বেশি শক্তি নিয়ে আসো না কেন একে কিন্তু ভেঙে নিয়ে যেতে পারবে না। তবে তোমার কাছে শক্তি থাকবে, শক্তি থাকার পরও তুমি একে নিয়ে যেতে পারতেছো না। কি কারণে? কারণ তুমি কোন দিক থেকে এসে ওর সাথে সমস্যা লাগতেছো এটা কিন্তু তোমাকে ডিফাইন করে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা তৃতীয় তত্ত্বটা বলতে পারি যে সংঘর্ষ লাগবে একটা শক্তি নিয়ে, সংঘর্ষ হবে একটা শক্তিও হবে, কিন্তু একটা নির্দিষ্ট দিকে থেকে তোমাকে সংঘর্ষ হতে হবে। তাহলে আমরা বলতে পারি একটি নির্দিষ্ট দিক বিন্যাস থাকতে হবে। অর্থাৎ এই তিনটা কথা যদি তোমাদের কোন একটা বিক্রিয়ার মধ্যে যদি এই তিনটা তত্ত্ব যদি সঠিকভাবে থাকে তখনই কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ হয়। তাহলে এখন বলো, বিক্রিয়ায় যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পরমাণু সমূহ বা অণুসমূহ এসে বিক্রিয়া অংশগ্রহণ করতে চায়, তো এ পদার্থ আর বি পদার্থ তুমি যত বেশি পরিমাণে নাও না কেন একসাথে কি তাহলে সবাই বিক্রিয়া করতে পারবে? তোমার কি মনে হয় যে বিক্রিয়ার পদার্থে এ এবং বি দুটো পদার্থকে যদি আমি শুধু মিক্সিং করলেই কি বিক্রিয়া হয়ে যাবে? না। মিক্সিং করার পরে তোমাকে এখন তোমার চিন্তাটাকে এখন হয়তো তুমি আগে যেভাবে ভাবতা বিক্রিয়ার বিষয়টা, এখন তোমাকে একটু অন্যভাবে ভাবতে হচ্ছে যে মিক্সিং করলেই যে বিক্রিয়াটা হয়ে যাবে তা কিন্তু না। মিক্সিং করলে আমাকে প্রথম কথা হলো যে অণুসমূহের মধ্যে কিন্তু যদি একটা অণু যদি আরেকটা অণু থেকে দূরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সংঘর্ষ না হলে বিক্রিয়া হচ্ছে না। এটা তুমি এখন জেনে গেছো। তো আরেকটা জিনিস জেনে গেছো যে তোমার সংঘর্ষটা হতে হবে কি একটা নির্দিষ্ট শক্তিতে। তাহলে যে শক্তিতে দুটো অণুর মধ্যে সংঘর্ষটা হবে সেই শক্তিতে কিন্তু ওই দুটো অণু কি হবে? আগে ভাঙবে। অন্যান্য অণুগুলোতে যদি সংঘর্ষ না হয় তাহলে অন্যান্য অণুগুলোতে যখনই সংঘর্ষ হবে তখনই তারা ভাঙবে। আবার সংঘর্ষ করতে গেলে একটা শক্তি লাগবে। দেখা গেল এই বিক্রিয়ক আর এই বিক্রিয়ক দুটোর মধ্যে যে সংঘর্ষের জন্য যে শক্তি দরকার এটা ওদের মধ্যে বিক্রিয়ার শুরুতে হয়তো নেই, যার কারণে বিক্রিয়াতে আমাদের কি করতে হয়? বাহির থেকে কিছু শক্তি দিতে হয় যেন বিক্রিয়াটা দ্রুত সংঘটিত হতে পারে। আচ্ছা, শক্তি দিলাম, শক্তি দিলে যে বিক্রিয়া সংঘটিত হবে তা কিন্তু না। শক্তি দেওয়ার পরে এই বিক্রিয়ক পদার্থটা যদি সঠিক দিক দিয়ে যদি না আসে বা সংঘর্ষটা যদি সঠিকভাবে যদি না আসে তাহলে কিন্তু আবার বিক্রিয়া হচ্ছে না। তাহলে এতগুলো বিষয় মাথায় রেখে বা এতগুলো বিষয়কে যখন আমার কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে যখন সংঘটিত হয় তখন কিন্তু আসলে বলা যাবে না যে দুটো বিক্রিয়ক পদার্থ মিক্স করলে সাথে সাথে বিক্রিয়াটা হয়ে যাবে।
তবে মিক্স করলে যেহেতু বিক্রিয়াটা সাথে সাথে হয়ে যাচ্ছে না, তাহলে বিক্রিয়া যে হার বা একটা নির্দিষ্ট বিক্রিয় পদার্থ যে কতটুকু কমে যাবে বা বিক্রিয়ার পদার্থ থেকে উৎপাদ যে তৈরি হবে, এই উৎপাদ তৈরি হওয়ার হার আর বিক্রিয় পদার্থ ভেঙে গিয়ে বিক্রিয়ার বিয়োজনের হার দুটো কিন্তু আমার টোটালি ডিপেন্ড করতেছে কোথায়, এখন বিক্রিয়ার হার ধ্রুবকের উপর। বিক্রিয়ার হার ধ্রুবকটা অ্যাকচুয়ালি এখন তোমার এই তিনটা বিষয়ের উপর নির্ভর করতেছে। তার মানে আলটিমেটলি আমি বলতে পারি পুরো বিক্রিয়াটা এখন এই তিনটা বিষয়ের উপরে নির্ভর করতেছে। এই তিনটা বিষয় থেকে আমরা বের করতে পারবো যে একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকটা কেমন হবে। তো বিজ্ঞানী আরেনিয়াস আমাদেরকে এই বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে এই যে সম্পর্কিত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে উনি আমাদেরকে কিছু ধারণা দিয়েছেন। তো চলো আমরা এই ধারণাগুলো একটু দেখার চেষ্টা করি। তো আরেনিয়াস বলেছেন যে বিক্রিয়ার যে হার ধ্রুবক যেটা থাকবে সেটা হলো তোমার প্রপোর্শনাল হবে কিসের সাথে? প্রপোর্শনাল হবে হলো যে সংঘর্ষের সাথে। অর্থাৎ তোমার একটা বিক্রিয়াতে যত বেশি পরিমাণে সংঘর্ষ হবে বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা তত বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। সংঘর্ষ যত কম হবে তত বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা তত কম হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে বিক্রিয়ার হার ধ্রুবক ইজ প্রপোর্শনাল টু কি? সংঘর্ষের হার। জেড দিয়ে আমরা সংঘর্ষের হারকে বোঝাবো, সংঘর্ষের হার। আচ্ছা, বিক্রিয়ার হার ধ্রুবকটা আর কি কি বিষয়ের উপর নির্ভর করতেছে? একটা নির্দিষ্ট দিক বিন্যাসের মাধ্যমে হতে হবে। দিক বিন্যাসকে আমরা সাধারণত ওরিয়েন্টেশন বলে থাকি। ওরিয়েন্টেশন বলে থাকি অর্থাৎ বিক্রিয়ক পদার্থ ওরিয়েন্টেশন বলতে বোঝায় যে সে কোন দিক, মানে কিভাবে এসে বিক্রিয়া করতেছে, কোন অ্যাঙ্গেলে এসে বিক্রিয়াটা করতেছে। যদি বিক্রিয়াটা এইভাবে হয় তাহলে এর জন্য একটা মান আছে, যদি বিক্রিয়াটা যদি এইভাবে হয় তাহলে তার জন্য একটা মান আছে। অর্থাৎ বিক্রিয়াটা কোন মুখ দিয়ে হচ্ছে বা কোন ওরিয়েন্টেশনে হচ্ছে এটার উপর ভিত্তি করে সে বিক্রিয়াটা হার ধ্রুবকটা বেড়ে যাবে। তো যেই দিক বিন্যাসের উপর ভিত্তি করে বিক্রিয়ার হার ধ্রুবকটা বৃদ্ধি পায়, এই দিক বিন্যাসটা তোমাদের এই লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের এই দিক বিন্যাস নিয়ে আমার আলোচনাটা একটু সীমিত রেখে দিয়েছি। তো আমরা আরেনিয়াসের এই সমীকরণ থেকে জানবো যে এই দিক বিন্যাসটা ব্যবহার করা হয়, কিন্তু আমরা এই বিষয়ে স্টাডিটা একটু লিমিটেশন করে রেখে দেওয়া হয়েছে এই ইন্টারমিডিয়েট লেভেলে। তো আমরা দিক বিন্যাসকে বলতেছি পি দিয়ে। তো এই দিক বিন্যাস যদি সঠিকভাবে হয় তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকটাও বেড়ে যাবে। আচ্ছা, তো লক্ষ্য করো বিক্রিয়ার হার ধ্রুবক বেড়ে গেল, আমাকে একটা ন্যূনতম শক্তি নিয়ে কিন্তু সংঘর্ষ করতে হচ্ছে। তাহলে ন্যূনতম শক্তি নিয়ে যখন সংঘর্ষ করতে হচ্ছে, এই ন্যূনতম শক্তিটাকে আমরা বলতে পারি এনার্জি অফ এ। এটাকে আমরা এভাবে লিখতে পারি অ্যাক্টিভেশন এনার্জি। অর্থাৎ যে শক্তি আসলে বিক্রিয়াটা সংঘটিত হবে বা যে শক্তিটা আসলে বিক্রিয়াটা অ্যাক্টিভ হবে সেই শক্তিটাকে বলবো আমরা অ্যাক্টিভেশন এনার্জি বা ইএ। বাংলায় এটাকে আমরা বলবো সক্রিয়ণ শক্তি। অর্থাৎ ন্যূনতম এই শক্তিটা যদি না আসে তাহলে বিক্রিয়া অণুগুলো আসলে সক্রিয় হতে পারে না। তাহলে কি তুমি বলতে পারো যে সকল অণুসমূহ কি একই সাথে সক্রিয় হয়ে যাবে বিক্রিয়া করার জন্য? না। তো যে সকল মলিকিউল বা যে সকল অণু বা পরমাণু সমূহ বিক্রিয়া অংশগ্রহণ করার আগে যাদের শক্তিটা এই ন্যূনতম শক্তিতে না আসতেছে, যারা এটা ন্যূনতম শক্তিতে সংঘর্ষ না করতেছে, সেই ন্যূনতম শক্তিটা না আসা পর্যন্ত তারা কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। অন্যান্য সব অণুসমূহ কিন্তু বসে থাকবে যতক্ষণ না পর্যন্ত শক্তি ন্যূনতম না আসতেছে, তারপর সংঘর্ষ না হচ্ছে। আবার সংঘর্ষ হলো একটা নির্দিষ্ট দিক বিন্যাসে যদি সংঘর্ষ না হয় তাহলে কিন্তু তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। এই সক্রিয়ণ শক্তিটা হলো এমন একটি শক্তি যে শক্তিটা অর্জন করতে পারলেই একমাত্র বিক্রিয়া অণুসমূহ উৎপাদ তৈরি করতে পারবে। সক্রিয় শক্তি হলো এমন একটি শক্তি যে শক্তি অর্জন না হলে একটা বিক্রিয়ক পদার্থ কিন্তু উৎপাদে পরিণত হবে না। তাহলে সেই ক্ষেত্রে এই শক্তিটার মান যত কম হবে তত বেশি করে উৎপাদ তৈরি হবে, আর শক্তিটার মান যত বেশি হবে তত বেশি শক্তি অর্জন করে বিক্রিয়ক পদার্থকে উৎপাদে পরিণত হতে হবে। তো চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে এই সক্রিয়ণ শক্তির সাথে এই বিক্রিয়ার হার ধ্রুবকের সম্পর্ক কি।
যদি সক্রিয় শক্তিটা বেশি হয়, মানে সক্রিয় শক্তিটা যদি অনেক বেশি অর্জন করতে হয় একটা পদার্থকে বা একটা মলিকিউলকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবকটা আবার কমে আসে। তো বিক্রিয়ার হার ধ্রুবকটা যদি কমে আসে, তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে সক্রিয় শক্তির সম্পর্ক হবে কি? ব্যস্তানুপাতিক। বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে সক্রিয় শক্তির সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। আর বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক কেমন হবে? যত বেশি তাপমাত্রা বৃদ্ধি পাবে তত বেশি তাপমাত্রা বৃদ্ধি পাবে তত বেশি বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা বেড়ে যাবে। তো এই যে তথ্যগুলো আমি লিখলাম, এই তথ্যগুলোকে যদি আমি একত্রিত করি, তাহলে বিজ্ঞানী অ্যারেনিয়াস আমাদেরকে যে সূত্রটা দিয়েছেন, সেই সূত্রটা হলো K is equal to P into Z into e to the power minus EA by RT। এটা হলো অ্যারেনিয়াসের বিক্রিয়ার হার ধ্রুবক বের করার জন্য সূত্র। বিজ্ঞানী অ্যারেনিয়াস সাহেব আমাদেরকে এই সূত্রটা দিয়েছেন, এবং এই সূত্রের মধ্যে এই P দিয়ে দিক বিন্যাস বোঝাচ্ছে, Z দিয়ে সংঘর্ষের হার বোঝাচ্ছে, এবং 1/E যেটা আমরা তোমার বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটাকে আমরা এইভাবে লিখতে পারি e to the power minus EA by RT, এভাবে লেখা যায়। আর তাপমাত্রার সাথে বিক্রিয়ার হার ধ্রুবকের সম্পর্ক আছে। উনি প্রমাণ করে এই সূত্রটা আমাদেরকে দিয়েছেন। তো এই সূত্রটা থেকে আমরা যেটা পাই, K is equal to P এবং Z, এই দুটোকে মিক্সিং করে আমরা একটা সংখ্যা লিখি e to the power minus EA by RT। এই এটাকে বলা হয় অ্যারেনিয়াসের ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। এটাকে বলা হয় অ্যারেনিয়াসের ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, অর্থাৎ কোন একটা বিক্রিয়ার দিক বিন্যাস এবং সংঘর্ষের হার, এটাকে মিক্সিং করে এই ফ্যাক্টরটা তৈরি করা হয়েছে। তো এই ফ্যাক্টর নিয়ে আমরা আসলে বিস্তারিত আলোচনা করার কিছু নেই এই লেভেলে, আমরা জাস্ট ফ্যাক্টরটা সম্বন্ধে জানলাম যে ফ্যাক্টরটার মধ্যে কি কি আছে, বিক্রিয়ার সংঘর্ষের হার এবং দিক বিন্যাস। তো অ্যারেনিয়াসের ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরের মধ্যে দিক বিন্যাস এবং সংঘর্ষের হার এই দুটোই উপস্থিত থাকে। তো চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে এই সংঘর্ষটা বা এই বিক্রিয়ার হারটা অ্যাকচুয়ালি সক্রিয় শক্তির সাথে কিভাবে সম্পর্কিত, বা এই যে যখন একটা বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, বিক্রিয়া অংশগ্রহণের সময় একটা পদার্থ যখন বিক্রিয় থেকে যখন উৎপাদন তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তিটা আসলে কিভাবে কাজ করে। লক্ষ্য করো, এখানে আমি দুটো ছবি আঁকছি আমার শক্তির ধারা এবং বিক্রিয়ার ধারা অনুযায়ী। এটা হলো বিক্রিয়ক আর এটা হলো উৎপাদ। এটা বিক্রিয়ক, এটা হলো উৎপাদ। তো দুটো বিক্রিয়ার ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারতেছো যে এ এবং বি বিক্রিয়া করতে গিয়ে যদি একটা ন্যূনতম শক্তি যদি না আসে, তখন কিন্তু তারা সি আর ডি তে পরিণত হচ্ছে না। তো এই শক্তিটা তার যদি অর্জন করে সিআরডি-তে পরিণত হতে হয়, তার আগ পর্যন্ত তুমি যত শক্তি দাও না কেন এই বিকে, সে সিআরডি-তে কিন্তু পরিণত হতে পারবে না। তো এদের মধ্যে সংঘর্ষ হবে, এই অবস্থাতে সংঘর্ষ হবে, এখানে হবে, কিন্তু এখানে আসার পরে দেখা গেল যে সে সি এবং ডি নামে নতুন একটা পদার্থ তৈরি করতেছে। এই সিডি পদার্থ যখন তৈরি হচ্ছে, তখন দেখো এরা এমন একটা অবস্থায় আছে যে অ্যাকচুয়ালি তাদের মধ্যে বিক্রিয়া সংঘর্ষ হচ্ছে সঠিক শক্তিতে, কিন্তু তারা কিন্তু চাইলে আবার এ আর বি কিন্তু আবার ব্যাক করে এখানে চলে আসতে পারে, অন্যতবা সিআরডি উৎপন্ন হয়ে ডানাও চলে যেতে পারে। তো এখানে আসার পরে একটা বিক্রিয়া 50-50 চান্স থাকে বিক্রিয়কে ফিরে আসার অথবা উৎপাদন বিভাগ। তাহলে এই পরিমাণ শক্তি হলো আমার মিনিমাম, যে পরিমাণ শক্তি দিলে আমার একটা 50-50 চান্স তৈরি হবে যে হ্যাঁ এ আর বি আবার ফিরে আসতে পারে, সিআরডি আবার ডানা যেতে পারে। এর থেকে যত বেশি শক্তি দিতে পারবে তত বেশি কিন্তু তোমার সি এবং ডি তৈরি হবে। তো সি এবং ডি যখন পরিপূর্ণভাবে তৈরি হবে, তখন কিন্তু বিক্রিয়াটা শক্তি যখন এখানে আসে, তখন এখানে আসার পর যদি সিআরডি তৈরি হয়, আর যদি এইখানে আসার পরে যদি সিআরডি তৈরি হয়, তাহলে দুটার মধ্যে একটু পার্থক্য আছে। এ এবং বি এর তুলনায় সিআরডি এর শক্তিটা যদি কম থাকে,
আর এখানে এ আর বি এর তুলনায় যদি সিআরডি শক্তিটা বেশি থাকে তাহলে ঘটনাটা আসলে কি ঘটে? ঘটনাটা ঘটে যে এ এবং বি এই পদার্থটা এতটুকু পরিমাণ শক্তি অর্জন করে তাকে কিন্তু বিক্রিয়া করতে হচ্ছে। আবার এ এবং বি এটার তুলনায় সি এবং ডি শক্তিটা কিন্তু আরো কম। লক্ষ্য করো, এ এবং বি থেকে যে শক্তিটা তুমি ইউজ করে সিআরডি তৈরি করলে, সে সিআরডি তৈরি করার জন্য শক্তি কিন্তু আসলে এত দরকার নেই। এখান থেকে আমি বোঝা যাচ্ছে। তাহলে এই পরিমাণ যে শক্তিটা থেকে যাবে, এই শক্তিটা তোমার বিক্রিয়ায় তাপ উৎপন্ন করবে, অর্থাৎ এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি তাপ উৎপাদী বিক্রিয়া। এই ক্ষেত্রে আমার এটার মান হবে মাইনাস ডেল এইচ, অর্থাৎ এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো, আমি এই বিক্রিয়া এ আর বি কে তোমার অংশগ্রহণ করানোর জন্য সিআরবি এ আর বি কে বিক্রিয়া অংশগ্রহণ করানোর জন্য আমার একটা নির্দিষ্ট শক্তি লাগতেছে। এই শক্তিটা দেওয়ার পরে দেখা যাচ্ছে সিআরডি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। এর মানে হলো যে এখানে এ আর বি ভেঙে গিয়ে তোমার সিআরডি যে তৈরি করবে, তাতে তোমার কিন্তু এ আর বি এর থেকে কিন্তু অনেক বেশি শক্তি লাগবে সিআরডি তৈরি করতে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু বাইরে থেকে তাপ দিতেই হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে। তো যতটুকু পর্যন্ত তাপমাত্রা কমে যাবে সেই পরিমাণ তাপমাত্রাটাকে আমরা বলতেছি এখানে ডেল এইচ। এই ডেল এইচ এর মানটা কি হয়? ধনাত্মক হয়। যেহেতু এ আর বি এর থেকে উপরের দিকে যাচ্ছে তাই এটার মানটা ধনাত্মক, আর এ বি এর থেকে যেহেতু নিচের দিকে আসতেছে এই কারণে ডেল এইচ এর মানটা ঋণাত্মক। তো এই পুরো বিক্রিয়াটা যখন সম্পন্ন হয় তখন একটা জিনিস লক্ষ্য করো যে এ আর বি যখন এখানে এসে সিআরডি যে তৈরি হবে কি হবে না এরকম একটা 50-50 চান্স থাকে, তখনই কিন্তু একটা জটিল একটা অবস্থা তৈরি হয়। এখানে একটা জটিল অবস্থা তৈরি হয়। তো এই জটিল অবস্থাকে বলা হয় অবস্থানান্তর অবস্থা। অবস্থানান্তর অবস্থা, অর্থাৎ এটা একটা জটিল অবস্থা। এই অবস্থায় আসার পরে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে তোমার যে বিক্রিয়াটা সংঘটিত হবে কিনা তার মধ্যে এক ধরনের জটিল কন্ডিশন সৃষ্টি হয়। এখান থেকে 50-50 চান্স আছে যে এখানে মলিকিউল গুলো যে আস্তে আস্তে শক্তি বৃদ্ধি হয়ে উপরে আসতেছে, তো এই মলিকিউলটা আবার নিচে এই পাশে চলে আসতে পারে, এদিকেও যেতে পারে, দুই দিকে চান্স আছে এখানে আসে। তো এখানে আসার এক পর্যন্ত কিন্তু তোমার সবকিছু নির্দিষ্ট হয়ে যায় যে এই পর্যন্ত শক্তিটা। ব্যাপারটা হলো এরকম, যে তোমার যদি গলফ খেলা দেখো, তো গলফ খেলা দেখলে দেখবে যে এরকম একটা যদি হাইট থাকে, গলফ খেলার মাঠে এরকম কখনো হাইট থাকলে দেখবে যে এখানে যদি তোমার হোলটা থাকে, তাহলে তুমি যখন গলফ বলটাকে যখন তুমি ফোর্স দিবা, তখন যদি একটা নির্দিষ্ট শক্তি না পায় তাহলে কিন্তু সেই বলটা কিন্তু এখানে উঠে না আসা পর্যন্ত কিন্তু সে কিন্তু যেতে পারবে না। তো গলফ বলটাকে তুমি যখনই ফোর্স দিবা তখনই কিন্তু তাকে অবশ্যই এই চূড়ায় আসতে হবে। এই চূড়ায় আসার পরে একটা চান্স হবে যে সে কি আবার ফিরে আসবে না ওইখানে যাবে। ঠিক এই সিচুয়েশনটাই এখানে তৈরি হয়। একটা মলিকিউল গুলো যখন এই চূড়ায় চলে আসে তখন তার মধ্যে 50-50 চান্স হয় যে আমি কি এখানে যাবো না এদিকে আসবো। তার থেকে যদি একটু বেশি শক্তি পায় তাহলেই সেটা আমার নির্ধারণ করবে যে সে উৎপাদ তৈরি করবে কিনা বা এই গলফ বলটা কি পরে হোলের দিকে যাবে কিনা। তো আশা করি এই গলফ বলের এক্সাম্পলের সাথে যদি তুমি এটাকে একটু মেলাতে পারো তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তো এই পুরো বিক্রিয়াটা যদি আমরা সাধারণত দেখা যায় যে বিক্রিয়া আমরা সাধারণত প্রভাবক ব্যবহার করি, এবং আমার পরবর্তী ক্লাসটা প্রভাবক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রভাবক কিভাবে ব্যবহৃত হয় একটা বিক্রিয়া, তো সেটা নিয়ে আলোচনা করবো। তো আমরা আজ পর্যন্ত যতদূর জানি যে প্রভাবক যে জিনিসটা যেটাকে আমরা ক্যাটালিস্ট বলে থাকি। তো ক্যাটালিস্ট হলো যে কোনো একটা বিক্রিয়ায় যখন কোনো একটা ক্যাটালিস্ট আমরা দিই বা কোনো একটা প্রভাবক দিই, সেই প্রভাবকটা যদি বিক্রিয়ার গতি বৃদ্ধি করে তাহলে বিক্রিয়ার গতিটা আসলে বৃদ্ধি করে কিভাবে। আমি যখন কোনো একটা প্রভাবক দিই
তখন দেওয়ার পরে দেখা যায় যে বিক্রিয়ার এই শক্তিটা সে কি করতেছে, প্রবাহক দেওয়ার পরে বিক্রিয়ার গতিটা এরকম হয়ে যায়। এটা হলো প্রবাহক দেওয়ার পরে বিক্রিয়ার গতিটা এরকম হয়ে যায়। তো বিক্রিয়ার গতিটা যদি প্রবাহক দেওয়ার পরে এরকম হয়, লক্ষ্য করো আগে এখান থেকে এই পর্যন্ত শক্তি অর্জন করতে হতো, তারপরে উৎপাদ তৈরি হতো। প্রবাহক দেওয়ার ফলে এখন খুব অল্প শক্তি অর্জন করে কিন্তু প্রবাহক তৈরি করতেছে, উৎপাদ তৈরি করতেছে। এটা ক্ষেত্রে তাই প্রবাহক দেওয়ার কারণে বিক্রিয়ার যে সক্রিয় শক্তি যেটা ছিল, মানে সক্রিয় শক্তি যেটা আমরা ইএ বলতেছি, অ্যাক্টিভেশন এনার্জি যেটা বলতেছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কমে আসে। তো বিক্রিয়া কমে আসলেই কিন্তু সেক্ষেত্রে দেখা যায় বিক্রিয়ার রেটটা বেড়ে যায়। আমরা বলেছি যে সক্রিয় শক্তির সাথে বিক্রিয়া হার ধ্রুবকের সম্পর্ক ব্যস্তানুপাতি। সক্রিয় শক্তিটা যত বড় হবে আমার হার ধ্রুবকটা তত কম হবে, অর্থাৎ বিক্রিয়ার তত কম উৎপাদ তৈরি হবে। তো আশা করি যে এই পর্যন্ত তোমাদের বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে সম্পর্কিত সক্রিয় শক্তি এবং তার সাথে সম্পর্কিত বিক্রিয়ার তাপ উৎপন্ন হওয়া, তার সংঘর্ষ তত্ত্ব, এই বিষয়গুলো নিয়ে তোমাদের ধারণাটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা এরপরে কয়েকটা অঙ্ক দেখি। আর তোমাদের এই রিলেটেড যে অঙ্কগুলো আমরা করবো এর ভিতরে একটা কুইজ থাকবে। তো তোমরা চেষ্টা করবে এই কুইজের অ্যান্সারটা কমেন্টে দেওয়ার জন্য। আমরা অ্যারহেনিয়াসের যে সমীকরণটা আমাদের কাছে পেয়েছিলাম, আমরা সেই কোন সমীকরণটা পেয়েছিলাম দেখো মনে পড়ে কিনা। k = a e⁻ rt। এই সমীকরণটাকে আমি যদি উভয় পাশে লন করি তাহলে আমি এখানে পাই ln k = ln a প্লাস ln e⁻ এটা হলো উভয় পাশে লন করার পরে। তাহলে এখান থেকে আসো আমরা কি পাচ্ছি, ln k = ln a, এই পাওয়ারটা চলে আসবে কোথায়, লন এর সামনে, তাহলে মাইনাস e/rt, আর ln e এর মান হলো 1, তাই আমরা এটাকে আর কিছু লিখছি না। এই যে সমীকরণটা তুমি পেলে এটাকে আমরা একটা নাম দেই 1 নম্বর সমীকরণ। তো এটা লন দেওয়ার পরে আর কি এই সমীকরণটা আসে। লক্ষ্য করো যে এই সমীকরণটাতে আমি বিক্রিয়ার এই সক্রিয় শক্তিটা যেমন ধ্রুবক থাকে, বিক্রিয়ার তাপমাত্রা, বিক্রিয়ার মোলার গ্যাস ধ্রুবক, অ্যারহেনিয়াসের ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর আর বিক্রিয়ার হার ধ্রুবক, এরা এইভাবে সম্পর্ক করেও কিন্তু তুমি চাইলে এটাকে প্রকাশ করতে পারো। অর্থাৎ এই সমীকরণটাকে তুমি এই সমীকরণে যদি আনতে চাও তাহলে দুটো কিন্তু একই সমীকরণ বোঝাবে। তো আমি যদি বলি যে T1 তাপমাত্রায় আমরা হার ধ্রুবক পেলাম ধরো K1, আর যদি T2 তাপমাত্রায় হার ধ্রুবক যদি পাই K2, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কি সমীকরণ পাই? এই সমীকরণটাকে আমরা লিখতে পারি ln K1 = আমরা লিখতে পারি ln a minus e/rt1, এটাকে 2 নম্বর সমীকরণ দিই। আর এখান থেকে আমরা পাই ln K2 = ln a minus e/rt2, এটাকে আমরা একটা সমীকরণ। এবার এই 3 নং সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণ আমরা বাদ দিই তাহলে আমরা যেটা পাই ln K2 minus ln K1 = তোমার হলো যে লনে কাটা যাবে, লনে কাটা গেলে তোমার এখানে থাকে হলো আর এখান থেকে তুমি পাচ্ছ হলো ln K2/K1, এটা পাচ্ছ হলো e/r 1/T1 minus 1/T2। আমরা যদি এখানে লাস্ট লাইনে আসতে চাই ln K2/K1 = e/r T1 T2 minus T1। অর্থাৎ এই যে সমীকরণটা আমি এখন পেলাম, এটা হলো যে দুটো ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে আমরা
বিক্রিয়ার হার ধ্রুবকটা কেমন হবে বা সক্রিয় শক্তিটা কেমন হবে এটা আমরা বের করতে পারবো। তো এই সমীকরণটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা দিয়ে আমরা কাজ করব। মেইনলি আমরা এই সমীকরণ দিয়ে কাজ করতে পারি, আবার এই সমীকরণ দিয়েও কাজ করতে পারি। তো এটা হলো এই সমীকরণটা আমাদের একটু খাতায় নোট রাখো, এটা দিয়ে আমরা পরবর্তীতে কিছু অঙ্ক আসবে এবং অঙ্কগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই সমীকরণটাতে নিয়ে যদি আমি আবার একটু কাজ করি, আমি একটু মুছে দিচ্ছি। আমি যদি লনকে লগে কনভার্ট করি তাহলে আমাদের কাছে এটা আমরা আগে শিখেছি যে 2.303 দিয়ে গুণ দিলে সেটা লগে কনভার্ট করা যায়। তাহলে এখানে আমরা লনকে যদি লগে কনভার্ট করি 2.303 লগ a মাইনাস e আর t। এখন উভয় পাশে যদি 2.303 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা যেটা পাই তাহলে এটা মাইনাস দেখো এই সমীকরণটা কে যদি আমি 2.303 দিয়ে ভাগ করি তাহলে কি এটা আসে কিনা, জাস্ট তোমরা একটু পজ করে দেখার চেষ্টা করো। 2.303 দিয়ে আমি এটাকে ভাগ করলাম লগকে, এটাকে ভাগ করলাম লগে, আর এটাকে ভাগ করলাম, এটা পাওয়া যায়। তো এই সমীকরণটার সাথে তোমরা একটা সমীকরণের একটা মেলানোর চেষ্টা করো। তো আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়েছিলাম না যে y mx plus c। তো এখানে y mx plus c এর সাথে যদি আমি এই সমীকরণটা মেলানোর চেষ্টা করি, এই y mx plus c টা অ্যাকচুয়ালি কোনটা ছিল? তো এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ, আর y mx plus c যদি এরকম একটা রেখা হয়, সরলরেখা হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা y বলতে বুঝিয়েছি হলো যে y অক্ষ বরাবর, x হলো x অক্ষ বরাবর, c হলো গিয়ে ধ্রুবক, আর এই m হলো গিয়ে এই সরলরেখার ঢাল। তো কোন একটা সরলরেখার ঢাল আমরা কিভাবে বের করি? কোন সরলরেখার ঢাল বের করি হলো tan থিটা দিয়ে। আশা করি তোমাদের এটা মনে আছে। আমরা ধরো কোন একটা বিন্দুতে যদি ঢাল নির্ণয় করতে চাই তাহলে সেই বিন্দুতে যদি আমরা এরকম করে একটা রেখা টানতে পারি তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা হলো আমার এই রেখাটার ঢাল হবে ওই বিন্দুতে। তো এখানে লক্ষ্য করো লগ কেটা হলো y, তাহলে আমি y অক্ষ বরাবর লগ কে যদি নেই, অর্থাৎ কোন একটা বিক্রিয়ার হার ধ্রুবকের যে মানটা আমি পাবো তাকে যদি আমি লগ করি, কোন একটা হার ধ্রুবকের যে মানটা আমি পাবো সেই মানের যদি আমি লগ করি তাহলে যে মানটা আসবে সেটাকে আমি y অক্ষ বরাবর বসাবো। আর x বলতে বোঝাচ্ছে এখানে 1/t, তাহলে এই x অক্ষ বরাবর যদি আমি 1/t নেই, অর্থাৎ আমি যদি কোনো একটা কেলভিনের তাপমাত্রা যদি আমি 1/কেলভিনের তাপমাত্রা করি তাহলে সেটাকে যদি আমি x অক্ষ বরাবর রাখি আর লগ কে এর লগ করলে যে মানটা আমি পাবো সেটা যদি রাখি, এরকম করে যতগুলো আমি মান নিব ততগুলো মানকে যোগ করলে আমি যে সরলরেখাটা পাবো এই সরলরেখার ঢালটাই হবে কি মাইনাস a/2.303 আর। তাহলে এই ক্ষেত্রে আমরা সরলরেখার m বা ঢাল পাচ্ছি কি মাইনাস a/2.303 আর। এই কাজটা আমি কেন করলাম? এই কাজটা করার একটা অনেক বড় একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো ধরো আমি বিক্রিয়ার তাপমাত্রা কত আছে সেটা আমার মাপার সুযোগ আছে, তাই আমি তাপমাত্রা যদি মেপে মাপতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য সহজ। আচ্ছা, বিক্রিয়ার হার ধ্রুবকের মান কিভাবে বের করে সেটা আমাদের গত দিনে আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের মানগুলো আমরা বের করেছি। তো একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা হার ধ্রুবক কত হয় দুটো কিন্তু মেপে দেওয়া যায় বা মাপা যায়, কিন্তু একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত হবে এটা কিন্তু তুমি চাইলে হঠাৎ করে কিন্তু মেপে ফেলতে বলতে পারবে না বা মাপ দিয়ে বলতে পারবে না যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি এত কিলোজুল পার মোল, এটা কিন্তু বলার সুযোগ নেই। তো যেহেতু বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি সরাসরি বলা যাচ্ছে না বা মাপা যাচ্ছে না, এই কারণে আমরা এই গ্রাফটা ইউজ করলাম।
এবং যেখানে আমাদের তাপমাত্রা মাপার সুযোগ আছে, যেখানে আমার হার ধ্রুবক বের করার সুযোগ আছে, এই কারণে এই তাপমাত্রা এবং এই হার ধ্রুবকের মান দুটোকে যদি আমি এইভাবে লিখে কোনোটা গ্রাফ করতে পারি, তাহলে সেই গ্রাফের যে স্লোপটা আমি পাবো, সেই গ্রাফের স্লোপটাই হবে আমার মাইনাস ই বাই 2.303 আর। অর্থাৎ এইখান থেকে আমি ঢালের মানটা যদি বের করতে পারি, ধরো কোনো একটা সরলরেখা, আমি যে সরলরেখাটা পেলাম সেই সরলরেখার ঢালটা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে বলতে পারি যে সেই ঢাল সমান সমান হলো মাইনাস ই বাই 2.303 আর। তাহলে সেখান থেকে ই ইজ ইকুয়াল টু কত হবে? সেখান থেকে ই ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস এম ইন্টু আর ইন্টু 2.303। অর্থাৎ সেখান থেকে আমি ই এর মানটা খুব ইজিলি বের করতে পারবো। অর্থাৎ কোন একটা সরলরেখার যে ঢাল আসবে সেই ঢালের মান আর বা মোলার গ্যাস ধ্রুবক আর 2.303 গুণ করলে যে মানটা আসবে সেটাই হবে আমার সক্রিয়ণ শক্তি। তো আশা করি তোমরা সক্রিয়ণ শক্তি কিভাবে বের করতে হয় এটা শিখে গেছো। আর সক্রিয়ণ শক্তি বের করার জন্য আরেকটা সূত্র আছে, যেটা হলো যে দুটো ভিন্ন তাপমাত্রা যদি আমাকে দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সক্রিয়ণ শক্তি এই সূত্র দিয়ে বের করতে পারবো। তো লক্ষ্য করো, বিক্রিয়ার দুটো ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক দুটো দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সক্রিয় শক্তি বের করতে পারি কিভাবে? একটু আগে আমরা এখানে যে সূত্রটা লিখেছিলাম এই সূত্রটা আবার লিখছি, log k2 বাই k1 ইজ ইকুয়াল টু ইএ বাই 2.303 আর এখান থেকে t2 মাইনাস t1 বাই t1 ইন্টু t2। তো এই ক্ষেত্রে তোমার t1টা কত হবে? 227 কেলভিনে পাবে। t2 এর মানটা পাবে হলো 257 প্লাস 273, এটা কেলভিনে পাবে। আর এই দুটো মান তুমি এখানে বসাও, এখানে r এর মানটা হলো 8.316, তাই তো? তাহলে তুমি এই মানগুলো বসালে সেখান থেকে তোমার ই এর মানটা কত আসে সেটা তোমরা খুবই দ্রুত কমেন্টে লিখে জানাও। তো এটাই তোমাদের কুইজ থাকবে। তো সবার আগে চেষ্টা করো তোমরা সবাই এটা অ্যানসার কত হবে সেটা কমেন্টে জানানোর জন্য। তো আশা করি তোমরা সক্রিয় শক্তি এবং বিক্রিয়ার তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া কিভাবে সক্রিয় শক্তির সাথে সম্পর্কিত, ইভেন তোমার যে প্রভাবক দেওয়ার পরে বিক্রিয়ার সক্রিয় শক্তি কিভাবে পরিবর্তন হয়, এগুলো তোমাদেরকে একটা ধারণা দেওয়া হয়ে গেছে। আর মূল কথা হলো আজকের ক্লাসের টপিকটাই ছিল হলো বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব, যেটার উপর ভিত্তি করে একটা বিক্রিয়া সাধারণত সংঘটিত হয়ে থাকে। তো বিক্রিয়া সংঘটিত হওয়ার ক্ষেত্রে বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব যেমন জরুরি, বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্বের মধ্যে আমরা যে বিষয়গুলো আজকে দেখলাম, এই বিষয়গুলো যদি তোমরা বইয়ের পাতাগুলো উল্টাও বা একটু দেখার চেষ্টা করো, তাহলে আমি মনে করি যে তোমাদের বিক্রিয়ার হার ধ্রুবক নিয়ে বা বিক্রিয়ার সক্রিয় শক্তি নিয়ে তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না। যদি তোমাদের কোনো কনফিউশন হয় তাহলে তোমার পরবর্তী ক্লাসে বা কমেন্টে বা আমার সাথে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসে তোমরা জানাবো আমাকে। আশা করি সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।